সেও প্রায় 2-3 বছর যাবৎ বাড়িতে যায় না। তার স্ত্রীর সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। আমার স্বামী 20 বছরে যা পারেনি, কিন্তু আমার বাসার চাকর এক রাতে তার থেকে বেশি বেড়েছে। এই কারণে আমি ওনাকে নিয়ে তো আমি আমার জীবনের কাহিনীটি বলতে আপনাদের সামনে এসেছি। এই কাহিনীটি না বলে আমার মনে শান্তি পাচ্ছি না। আমার নাম প্রিয়া। আমার বাসা ধানমন্ডিতে। আমাদের বাসাটা 3 প্লেস। মোটামুটি 10 শতাংশ জায়গা নিয়ে আমার বাসাটা। মোট 8টা রুম নিয়ে আমাদের 3 প্লেস বাসাটা। নিচতলায় রয়েছে 2টি রুম, দোতলায় 4টি রুম এবং 3 তলায় রয়েছে 2টি রুম। তো প্রতি তলাতে আমাদের এক্সট্রা একটা রুম রয়েছে সিকিউরিটি গার্ডের জন্য। তো আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ আছে 2টা। আমার স্বামী প্রচুর ব্যস্ত। দেখা যায় বছরে 365 দিনের মধ্যে 300 দিনই সে বাইরে থাকে। সে কাজকর্ম নিয়ে খুবই ব্যস্ত থাকে। আমার শাশুড়ির কাছ থেকে শুনেছি সে নাকি ছোট থেকে কাজ নিয়ে খুবই মনোযোগ। সে কাজ ছাড়া কিছুই বোঝে না, শুধু কাজ আর কাজ। 365 দিনের মধ্যে 65 দিন বাড়িতে থাকে। দেশে থাকলেও আমাদেরকে বেশি সময় দিতে পারে না, কেননা দেশের বাইরে গিয়ে তো বায়ারদের নিয়ে ব্যস্ত থাকতে হয়। বাসায় আসলে সারাক্ষণই মোবাইল টিপাটিপি করে, খাওয়ারও সময় পায় না। তাহলে সে আমাকে সময় দেবে কিভাবে? 2টা বাচ্চা যে কি ফেরে ফেরে হয়ে গেল সেটা নিজেও বলতে পারি না। তাহলে আমি কিভাবে সময় কাটাই এখন? আমি সারাদিনই মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকি। এছাড়া আমি আর কি করব? স্বামীর আদর্শ হক তো আর আমার কপালে নাই। এই বয়সের মেয়েরা স্বামীকে নিয়ে কত সুখ শান্তি করে, কত জায়গায় হানিমুনে যায়, কত জায়গায় বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করে। আমার কপালে সেটা জুটে না। আমার পাশের বাসার সাহেবে দেখা যায় তার স্ত্রীকে নিয়ে সপ্তাহে 7 দিনই ঘুরে। রাতের বেলায় যে কি আনন্দ করে জানালার গ্লাস দিয়ে অনেক সময় দেখা যায়। সেগুলো দেখার পর আরো অনেক খারাপ লাগে। আমার স্বামী যদি থাকতো, হয়তো তাকে নিয়ে আমিও ফুর্তি করতে পারতাম। যাক, এখন আমি কি করব? তো আমি আমার ছেলে মেয়েদের নিয়ে স্কুলে নিয়ে যাই, ঘোরাঘুরি করি, আবার স্কুল থেকে নিয়ে আসি। এটা যেন একটা ডিউটি হয়ে গেছে আমার। কিন্তু আমারও তো যৌবন বয়স, আমারও তো স্বাদ জাগে স্বামীর সোহাগ পেতে, স্বামীর আদর খেতে, স্বামীর পাশে থাকতে। তো কি করব আমি? আমার কপালে হয়তো সেটা নাই। তো এইভাবে একদিন আমি আমার ছেলে সন্তানকে নিয়ে আমাদের প্রাডো গাড়িটা নিয়ে গেলাম মার্কেট করার জন্য। সাথে আমাদের যে পুরাতন ড্রাইভার আছে তাকে নিয়ে নিলাম। ড্রাইভারকে নিয়ে মার্কেটে গেলাম। প্রায় অনেক কিছুই কেনাকাটা করলাম। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, যমুনা ফিউচার পার্কে, সব জায়গাতেই কেনাকাটা করলাম। এভাবে কেনাকাটা করতে করতে রাত্রে 1টা বেজে গেল। এখন বাসায় ফিরবো। তো আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। আমার বাচ্চাগুলোও ঘুমিয়ে পড়েছে। আমারও প্রচন্ড ঘুম পাচ্ছে গাড়ির মধ্যে। মনে হয় গাড়ির মধ্যে যদি একটু বিছানা পেতাম, তাহলে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়তাম। হঠাৎ মনে মনে চিন্তা করলাম, কেন যে আজকে এত দেরি করলাম। আর কোনোদিনও এত দেরি করে মার্কেট করব না। সকাল সকাল বাসা থেকে বের হব এবং সকাল সকাল বাসায় ফিরব। তো আধা ঘন্টার মধ্যে আমাদের গাড়ি বাসার সামনে এলো। ড্রাইভারও আমার ছেলে মেয়েদের আস্তে আস্তে রুমে নিয়ে গেল। আমিও ঘুম ঘুম অবস্থায় কোনো রকম উপরে উঠলাম। তো আমার ঘুম ঘুম অবস্থা দেখে চাকর আমাকে ধরে রুমে নিয়ে গেল। চাকর আমার শরীরকে এমনভাবে ধরলো, মনে হয়েছিল যেন আমি তার স্ত্রী। কিন্তু আমিও তাকে না করতে পারি না, কেননা সে তো অনেক দিন ধরে আমাদের এখানে চাকরি করতেছে। প্রায় 15 বছর যাবৎ আমাদের এখানে চাকরি করতেছে। তারও বউ বাচ্চা আছে, কিন্তু বাড়িতে যাওয়ার সময় নাই। আমিও ছুটি দিতে পারি না তাকে। কারণ হচ্ছে সে আমাদের বাড়ির পুরাতন চাকর। সে আমাদের ফ্যামিলি মেম্বারদের মতোই হয়ে গেছে। তাই তাকে ছাড়া আমাদের সংসার এখন চলে না।
ড্রাইভারের বয়স 40 হলেও মনে হয় যেন তার বয়স 20। কিন্তু আমরা তো তাকে ঠিক মতোই খাওয়া দাওয়া করাই। যাই হোক, এই কারণেই হয়তো তার শরীর স্বাস্থ্য অনেক ভালো। তাকে দেখতে আসলে অনেক ভালো লাগে। জানি না তার স্ত্রীকে ছাড়া সে কিভাবে থাকে। বছরের পর বছর দেশে যায় না। যাই হোক, আমিও আর ওকে নিয়ে এত কথা বলতে চাই না। সে আমাকে আস্তে আস্তে রুমে নিয়ে গেল। রুমে নিতে আমার বেডরুমে আমি শুয়ে পড়লাম। তো আমার হালকা হালকা ঘুম পাড়লো। আমি শুয়েই রয়েছি, কিন্তু আমি যে শুয়ে পড়লাম আমার দরজাটা লাগাতে মনে ছিল না। তো কিছুক্ষণ পর ড্রাইভার আবারও আসলো। এসে আমাকে আমার বেডরুমে শোয়ানো অবস্থায় পেল। আমার ছেলেমেয়েরা যার যার রুমে চলে গেছে। তো ড্রাইভার আমার রুমে এসে কাপড় চোপড় এলোমেলো অবস্থায় আমাকে পেল। তো আমার একটু হুঁশ ছিল, দেখি ড্রাইভারে কি করে। তখন ড্রাইভারও আস্তে আস্তে আমার পাশে এসে বসলো। তো আমার কাপড়টা টান দিয়ে নিচে নিল একটু ঠিক করার জন্য। আমার বুকের উপর যে কাপড়টা সরানো ছিল সেই কাপড়টা আমার বুকের উপর এনে দিল। তার হাত যখন আমার বুকের কাছে এলো, আমার সারা শরীরের লোম তখন দাঁড়িয়ে গিয়েছিল। আমি একদম পুরাই হট হয়ে যাই। তখন ড্রাইভার সাহেবও হয়তো এ বিষয়টা বুঝতে পেরেছিল। তখন ড্রাইভারও বুঝে সেই সুযোগটা আর মিস করলো না। তখন আস্তে আস্তে আমার আরো কাছে আসলো। তখন তো সে কাপড় ভাঁজ করে দিবে কি, তো আস্তে আস্তে আমার সমস্ত কাপড় খুলতে শুরু করলো। ড্রাইভারের তো ভালো অভিজ্ঞতা আছে, তো সবকিছু আস্তে আস্তে খুলতে শুরু করলো। তখন এক পর্যায়ে আমি দুর্বল হয়ে যাই। তখন আমারও একটু মনে হয়েছিল আমারও সুখের প্রয়োজন, কিন্তু আমি তো তখন তাকে সুযোগটা দিতে চাচ্ছিলাম না। কিন্তু সে তখন আর ছাড়ার পাত্র নয়, কারণ তারও তো আগুন জ্বলে গেছে। সে আর এখন সে আগুনকে নানি বা এখন আমাকে ছাড়বে? সেও তো অনেক দিনের ক্ষুধার্ত, বা সেও প্রায় 2-3 বছর যাবৎ বাড়িতে যায় না। তার স্ত্রীর সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। আমার স্বামী গরিব সাধারণ একটা পরিবারে আমার বাবা মা বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পর আমি দেখলাম যে আমার স্বামী খামাই রোজগার ওইটুকু দিয়ে আমাদের সংসার কোনোভাবেই চলে না। না চলার জন্য আমি আমার স্বামী বললাম, তোমার এত ঋণ আছে, টাকা পয়সা ঋণ আছে তোমার, তুমি এইভাবে বসে থাকলে, বাড়িতে বসে থাকলে কখনো ঋণ শোধ করতে পারবা না। যদি এই ঋণটা শোধ করতে না পারো, 2 দিন পরে এই ঋণের বোঝা আরো বেশি হয়ে যাবে, আরো বড় হয়ে যাবে, তখন কিভাবে শোধ করবা? তখন পাশের এলাকার ওর একটা বন্ধু গার্মেন্টসে চাকরি করে। তখন ওকে বলল, দোস্ত তুই এত কিছু বাদ দিয়ে ভাবিকে নিয়ে ঢাকা চলে আয়, ঢাকায় চল, ওখানে গিয়ে 2 জনে চাকরি করবি। যদি 2 জনে চাকরি করস তাহলে একজনের টাকাটা তোরা খাবি পড়বি, আর একজনের টাকা দিয়ে তোরা ঋণ শোধ করবি। শোধ করে দেওয়ার পরে দেখতে থাকবি আস্তে আস্তে তোরা কোনোভাবে অভাব অনটন থাকবে না। বলার পরে আমার স্বামী এসে আমাকে বলতেছে, শুনছ কি অমুকে বলতেছে এভাবে ঢাকায় যাব? তো আমার স্বামী বলতেছে, তুমি কি বলো? আমি প্রথমেই বললাম যে না, ঢাকা শহরে আসলে সবাই থাকতে পারে না, আর আমরা ঢাকা যাব, আমাদের কাছে তো সেরকম টাকা পয়সাও নাই। 1 মাস আমরা থাকবো, কিভাবে থাকবো, কি খাবো, এটা নিয়ে ভাবলাম। পরে বলতেছে, না আমরা 2 জনে যদি চাকরি করি, আমার বন্ধু বলছে, তাহলে একজনেরটা খেয়ে পড়ে আর একজনেরটা দিয়ে মনে করো আমরা আস্তে আস্তে ঋণ ধারগুলো শোধ করে ফেলবো। তো আমার স্বামীর কথাগুলো শুনে আমি বললাম, আল্লাহ বুঝি বুদ্ধি দিছে, তাহলে চলো যাই। বলে 2 মাস পরে আমি আর আমার স্বামী ঢাকায় আসলাম। তারপর একটা রুম নিলাম ভাড়া। ওই টিনের রুমে ভাড়া নিয়ে ওখানে থাকতেছি, আর আমি চাকরিতে ঢুকলাম একজন হেল্পার হিসাবে। একটা হেল্পারের বেতন আর কয় টাকা? ঢাকা শহরে চলতে গেলে অনেক টাকার প্রয়োজন। দূরে থেকে শোনা যায় ঢাকা শহরে টাকা উড়ে, আসলেও কিন্তু ঢাকায় টাকা উড়ে না। ঢাকায় টাকা উড়ে ঠিকই, যে ধরতে জানে তার জন্য, সবার জন্য কিন্তু ঢাকা শহরে টাকা উড়ে না। পরে আমি একজন হেল্পার হিসাবে ঢুকছি। ঢোকার পরে আমি চাকরি করতেছি। তখন আমার একটা বড় বস
স্যার বলল, জিএম স্যার, উনি বলল কি ব্যাপার, মনটা এত খারাপ কেন? অফিসে আসো, আনন্দে থাকবা, রিল্যাক্সে থাকবা, তাহলে দেখবা কাজের প্রতি মন ভালো থাকলে ভালো হবে। তখন বললাম, স্যার আসলে যতটুকু বেতন পাই ততটুকু দিয়ে বাসা ভাড়া দিলে সারা মাসের খাবার হয় না, তাই না খেয়ে থেকে কি সাধারণ মানুষ কি কাজ করতে পারে? সবার শরীরে তো একটা ক্লান্তি। স্যার বলল, তুমি হেল্পার, আসলেও হেল্পারের বেতন তো কমই হয়। যদি কাজটা শিখতা, অপারেটর হইতে পারতা, তাহলে হয়তো কিছু বেতন বাড়ানো যেত। স্যার বলে যে চেষ্টা করলেই কিন্তু বেতনটা বাড়ানো যায়, পারো। যখন স্যার ইশারা দিয়ে এই কথাটা বলল, যেহেতু চেষ্টা করলে বেতনটা বাড়াইতে পারো, তখন আমার মাথায় এই কথাটা আসলো, চেষ্টা করলেই বাড়াইতে পারি মানে হয়তো আমার চেষ্টার মধ্যে ত্রুটি আছে, যে আমি বেতনটা বাড়াইতে পারি। কি এমন ত্রুটি চেষ্টা করলে বেতনটা বাড়বে? তখন আমি স্যারের সাথে কথা বলতে বলতে স্যার আমার সাথে একটা ক্লোজ হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে, ভাই বন্ধুর মতো। পরে স্যার বলতেছে, তোমাকে তো আমি বললামই যে একটু চেষ্টা করো, তাহলে বেতনটা বাড়বে, তাহলে তো আর এত কষ্ট হয় না। তখন আমি বললাম, স্যার কিভাবে? স্যার বলল তখন, কিভাবে? তোমার দরকার টাকা আর আমার দরকার তোমারে, তাহলে তুমি যদি একটু সময় দাও, একটু ফ্রি হয়ে আমার সাথে মিশো, যদি আমার বাসায় একটু যাও, মাঝে মাঝে আমাকে একটু খুশি করো, তাহলে তোমার টাকা তুমি পেয়ে যাবে, আর আমার মনের আশাটাও পূরণ হবে। তোমার ভাবি না অনেকটা অসুস্থ, আমার চাহিদাগুলো তোমার ভাবি পূরণ করতে পারে না, সেই জন্যই সে কিছুদিন পর পর তার বাবার বাড়িতে যায়, বেশিরভাগই তার বাবার বাড়িতে থাকে। তো আমি তো পুরুষ মানুষ, আমার তো চাহিদা থাকবেই, কারণ আমার তো খুব কষ্ট হয়ে যায়। আর তুমি যদি আমার এই কথাটায় রাজি হও, তাহলে একটু সময় দিতা, একটু শান্তি দিতা, তখন আমিও একটু তোমার বেতনটার ব্যাপারে বাইরে চিন্তা করে দেখতাম। তখন আমার মনে হলো স্যারের কথা শুনে, আসলে তো ঠিকই, বিবাহিত আমি, আমার স্বামী আছে, যে আমি তো অবিবাহিত নই, যে আমি কারোর সাথে একটু সময় দিলে সমস্যা হচ্ছে, আমার বিয়ে শাদী হইলে সমস্যায় পড়তে পারি আমি, এরকম তো কোনো সমস্যা না, তাহলে একটু সময় দিলে কি হবে? তো একটু সময় দেই, তাতে যদি আমার সঞ্চলতা আসে, আমার বেতনটা একটু বাড়ে, তো একটু সময়, একটা ছেলে মানুষ আধা ঘন্টা 20 মিনিট, তাও বড় জোর আধা ঘন্টা, এর বেশি আর কি করা পারবে? আমি এটা সহজে পারে দেব, আধা ঘন্টা, এটা একটা ব্যাপার হলো। এটা বইলা আমি মনে করছি যে, এটা মনে করে আমি বললাম যে, ঠিক আছে স্যার, আমি আপনার বাসায় যাব, তবে আমার বেতনটা বাড়াতে হবে। স্যার বলল, তুমি যদি আমার বাড়িতে আসো, আইসা গেলেই বাড়াই দেব। বলার পরে প্রায় কয়েকদিন পর স্যারের ওয়াইফ বাড়িতে নেই। পরে স্যার অফিস থেকে যাওয়ার কথা বলল, ছুটির আগে বলতেছে, তুমি কি আসবে আমার বাড়িতে? আসলে আমার ওয়াইফ কিন্তু নাই আজকে বাড়িতে। আমি বললাম, ভাবি কোথায় গেছে আজকে? বলে বাড়িতে গেছে। পরে আমি স্যারের বাসায় গেলাম। স্যারের বাসা বাড়ি সবকিছু সুন্দর, অনেক দামি দামি জিনিসপত্র, দামি দামি খাবার দাবার, মানে আমি অবাক হয়ে গেছি। অবাক হয়ে যাওয়ার পর স্যার আমাকে বলল, তুমি বসো। স্যার আমার সামনে অনেকগুলো ফলমূল নাস্তা বানিয়ে এনে দিল। আমি খাইলাম, খায়া আমি অনেকটাই খুশি হওয়ার পর আমি বললাম, স্যার তাহলে বেশি দেরি হয়ে যাইতেছে, আমি কখন বাসায় যাব? স্যার বলল, তুমি আর আজকে সারা রাত বাসা যাওয়ার দরকার নেই। আমি বললাম, আচ্ছা স্যার, ঠিক আছে, তবে আমি কি যেন ব্যথা যেন পাই না। স্যার বলল, না না, সমস্যা হবে না, তোমার ভাবি আমাকে সময় দিতে চায় না তো বেশি, তাই তোমাকে নিয়ে আসলাম। তখন স্যার বলল, তুমি বসো, আমি কাপড় চোপড়টা সাইরা আসি। এটা বলে তার রুমে চলে গেছে। আমি ফলমূল খাচ্ছি আর এদিক সেদিক দেখছি। দেখার পরে স্যার আসে, আমি খাওয়া দাওয়া করে স্যারের রুমে গেলাম। যাওয়ার পরে স্যার বলল, কাপড় চোপড় খুলে তোমার ভাবির এই কাপড় চোপড় গুলো পরো। ভাবির ওই কাপড় চোপড় গুলো পরলাম। তারপরে রুমে গেছি, রুমে গিয়ে স্যারের দরজা লাগাই দেয়। স্যার আমার কাছে আসে, আইসা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো তখন ভালো ভালো গল্প সল্প বললাম। তারপরে স্যার আমার কাছে
বসলো, বসে আমার হাত ধরে বলতেছে, কখনো আমার কাছ থেকে দূরে যাবে না। তোমার ভাবি আমাকে সময় দেয় না অনেক দিন ধরে, তাই তোমার কাছে আমি সময় চাইতেছি, তুমি আমারে খারাপ পাইবো না। বলে আমরা দুজনে খুব ঘনিষ্ঠ হলাম। স্যার আমার কাছাকাছি আসতেছে, আদর করতেছে, আমার শরীরের ওখানে ওখানে হাত দিতেছে, বিভিন্ন জায়গাগুলোতে স্পর্শ করতেছে।